ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः गुरुः साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। তো যেমনটা রাজকুমার স্যারের কাছ থেকে আমরা শুনলাম যে এই ক্লাসটা আমরা দুজনেই নেব। প্রথম ফার্স্ট হাফ রাজকুমার স্যার নেবেন এবং সেকেন্ড হাফ আমি থাকবো। এবং রাজকুমার স্যার লৌকিক যে সমস্ত বিষয়গুলো রয়েছে আমাদের সংস্কৃত স্যার শোনা যাচ্ছে না। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, স্যার এতক্ষণ গ্যাপ হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আবার বলছি। তো আমি আর রাজকুমার দুজনেই ক্লাস নেব। ফার্স্ট হাফ রাজকুমার স্যার নেবেন এবং সেকেন্ড হাফ আমি নেব। রাজকুমার স্যার লৌকিক ছন্দগুলোকে নিয়ে, লৌকিক যে সমস্ত শ্লোক সেগুলো নিয়ে ব্যাখ্যা করবেন এবং আমি বৈদিক বিষয়গুলো নিয়ে চর্চা করব। আপাতত আমরা প্রথম কয়েকটা ক্লাসে ভূমিকা রূপে আমরা কিছু জানবো। যেমন রাজকুমার স্যার আপনাদেরকে বললেন যে সমস্ত মানে বর্ণগুলো, অক্ষরগুলোর সঙ্গে আপনারা সকলেই পরিচিত আছেন। সংস্কৃত অক্ষর চেনেন না এমন এখানে কে কে আছেন? আশা করছি কেউ নেই, কারণ আমি সবাইকে চিনতে পারছি এখানে। এমন কেউ আছেন যিনি সংস্কৃত অক্ষর চেনেন না? স্যার আমি আছি। আমি একদম নতুনই। আচ্ছা তো আচ্ছা দু একটি শব্দ হয়তো মানে দু একটি অক্ষর হয়তো বুঝতে পারি, কিন্তু সবটা বুঝতে পারি এমনটা নয় আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আমরা চেষ্টা করবো আগে অক্ষরগুলোর সঙ্গে একটু পরিচিত হয়ে নেওয়ার, কারণ আমরা পুরো ক্লাসটা আগামী 6 মাস যে কটা আমরা ক্লাস করব সবগুলো যেহেতু আমরা একদম শাস্ত্রীয় রীতিতে ক্লাসটা করছি, এর মধ্যে কোনো বাংলা হরফের প্রবেশ যতটা পারবো আমরা কম করার চেষ্টা করব। আমরা দেবনাগরী হরফটাকেই এখানে প্রেফার করব। রাজকুমার স্যার সম্ভবত বেশিরভাগ জিনিসটা বাংলাতে পড়াবেন এবং আমি বেশিরভাগটাই দেবনাগরী হরফে আপনাদেরকে পড়াবো। তো আমরা চেষ্টা করব যাতে প্রত্যেকটা অক্ষরের সঙ্গে আমাদের পরিচিতি হয়ে যায়। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে প্রথমে একটু অক্ষরগুলোর সঙ্গে একটু পরিচিত হব। রাজকুমার স্যার কি আজকে অক্ষরগুলো নিয়ে আপনাদের সঙ্গে চর্চা করেছেন? বোধহয় না স্যার, আমি একটু দেরিতে জয়েন করেছি, বাকিরা তো ছিলেন। আচ্ছা আচ্ছা, বাকিরা তাহলে না স্যার করেননি। রাজকুমার স্যারকে অক্ষর নিয়ে কিছু বলবেন? না, প্রথমে দুইটা না। শ্লোক তাহলে ক্লাস আমি এই ক্লাসটায় আপনাদেরকে ঠিক বুঝতে পেরেছি। তাহলে আমরা সংস্কৃত অক্ষরগুলোকে একটু সবাই জানি, তবুও একটুখানি আমরা ওটাকে একটু মনে করে নেব যে কোন অক্ষরটা কিরকম হয়। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি স্যার আপনার একটু কথাটা শেয়ার ঠিক করছি মতো আপনাদের শোনা সঙ্গে। যাচ্ছে না। আচ্ছা, সবারই কি এই একই সমস্যা হচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে সম্ভবত যিনি শুনতে পাচ্ছেন না, আপনার একটু নেটওয়ার্কের কোনো ইস্যু হয়েছে। আপনি কাইন্ডলি আরেকবার একটু লেফট করে জয়েন করুন, একটু ইন্টারনেট যাতে যেখানে স্পিড আছে সেইখানে। ঠিক আছে? বোঝা গেল? হুম, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা অক্ষরগুলো নিয়ে একটু চর্চা করি এবার। তো আমরা জানি দেবনাগরী হরফে অ থেকে ঔ পর্যন্ত স্বরবর্ণ আছে, আর হচ্ছে ক থেকে একদম চন্দ্রবিন্দু, যেটাকে আমরা সংস্কৃতে অনুনাসিক বলি, সেই পর্যন্ত অক্ষর বিদ্যমান। ঠিক আছে? তাহলে আচ্ছা, আমি একটুখানি শেয়ার করি আপনাদেরকে।
লিখিয়ে পড়ালে ভালো বুঝতে পারবেন। আচ্ছা, দেখা যাচ্ছে? তাহলে আমরা একদম প্রথম থেকে চেষ্টা করব যে প্রত্যেকটা অক্ষরকে সামান্যভাবে জেনে নেওয়ার। হ্যাঁ, খুব ডিটেলসে আমরা পড়বো না, আমরা অল্পভাবেই জেনে নেব যে মানে অক্ষরগুলো কিভাবে লিখতে হয়। ঠিক আছে? যারা জানেন তারা আরেকবার একটুখানি দেখে নিন। আজকে অক্ষর জ্ঞানটা হয়ে গেলে আমরা পরের দিন বেদের পরিচয় এবং গীতার পরিচয়টাকে আমরা ডিটেলসে পড়বো। তাহলে আমাদের যে বিষয়টা আমরা পড়বো সেটাকে আরো ভালোভাবে জানতে পারবো। ঠিক আছে? আমরা অকার লিখি হচ্ছে এইভাবে, ৩ দিয়ে এরকম করে আমরা অকার লিখি। আপনারা সকলেই জানেন কিভাবে অকার লিখতে হয়। আকার লিখতে গেলে এটার সঙ্গে একটা এক্সট্রা আমরা এরকম দাগ টেনে দিই, এটা হয়ে যায় আকার। ঠিক আছে? এটা হচ্ছে আকার। হ্রস্বইকার লিখতে গেলে আমরা এইরকম ভাবে লিখি, এটা হচ্ছে হ্রস্বইকার। দীর্ঘইকার হবে ঠিক এইরকম, উপর দিকে একটা এরকম উঠে যাবে। হ্রস্বউ জাস্ট ইংলিশ ৩ লিখলে হ্রস্ব, উপরে মাত্রা। দীর্ঘ কি হবে? ৩ লিখে এইখানে আমরা এরকম একটা দিয়ে দেব, উপর দিকে মাত্রা। এটা হচ্ছে ৩, মানে দীর্ঘকার। ঋকার হবে হচ্ছে এই জিনিসটা, এইটা হচ্ছে ঋকার। আমি আর কিভাবে লিখতে হবে বলছি না, আপনারা সকলেই জানেন, ওই কারণে আর ডিটেলসে আমি আর যাচ্ছি না, আমি জাস্ট একবার করে দেখিয়ে দিই। ঋকার, তারপর কি একার, এইটা হচ্ছে একার। আর ঠিক এইরকম ভাবেই আমরা ঐকার লিখবো, এইটা হচ্ছে ঐকার। ওকার লিখতে গেলে আমাদের অকার লিখে আ একটা উপর দিকে থাকলে এটা হবে ও, আর ঠিক এই ও লিখে আরেকটা উপর দিকে থাকলে হয়ে যাবে ও। ঠিক আছে? এই হচ্ছে আমাদের স্বরবর্ণ, এইগুলো সব হচ্ছে আমাদের স্বরবর্ণাহা। স্বরবর্ণাহা মানে এগুলো সব স্বরবর্ণ আমাদের। স্বরবর্ণ কি হয়? কোনো ব্যঞ্জন বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হয়। এগুলো আমরা একদম বেসিক্স জিনিস জানি সবাই, যে সমস্ত স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ছাড়াই উচ্চারিত হয়। যেমন আমরা অকার উচ্চারণ করতে গেলে আমরা কোনো অন্য যে উচ্চারণ স্থানগুলো রয়েছে তাদের সাহায্য ছাড়াই আমরা তাকে উচ্চারণ করতে পারি। অকার লিখতে গেলে আমরা অন্য কারোর সাহায্য নিই না। আকার লিখতে গেলে আমরা অকারের দীর্ঘ বর্ণ হয় আকার, তাহলে এখানে ওই অ বলতে যতটা আমরা সময় নিই তার থেকে দ্বিগুণ সময় নেব আ বলতে। আ এরকম করে বলতে হবে। ঠিক আছে? চিত্রা ম্যাডাম, আপনার একটু উচ্চারণের সমস্যা হচ্ছে যেমন রাজকুমার স্যার বলছিলেন, তাহলে আপনি একবার অন করে বলুন দেখি আ। চিত্রা ম্যাডাম শোনা যাচ্ছে? আ ঠিক। হ্রস্বইকার বলুন দেখি কিভাবে বলতে হবে? হস্যই না, হ্রস্বই নয়, উচ্চারণ কখনোই হ্রস্বই নয়, উচ্চারণ হচ্ছে ই। ঠিক আছে? আমরা ওকে নাম দিই হ্রস্বই, কারণ এটা হ্রস্ব ইকার, এই জন্য হ্রস্বই বলি। এটা দীর্ঘ ইকার, ওই জন্য একে আমরা দীর্ঘই বলি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে নাম আর কিচ্ছু না, কিন্তু উচ্চারণ হবে ই আর ই। ঠিক আছে? বলুন আপনি, চিত্রা ম্যাডাম বলুন। ই ই ঠিক, ই ই, একটা হ্রস্ব একটা দীর্ঘ। বোঝা গেল? আশিস বাবু, উকারকে উচ্চারণ করুন, হ্রস্ব আর দীর্ঘ উকারকে। ঠিক আছে, উ উ, তাই তো? আচ্ছা, তারপর শবরী ম্যাডাম, রিকার কিরকম উচ্চারণ করব দেখি, বলতে পারেন কিনা? যেমন আমরা কয় রিকার যদি বলি, উচ্চারণ কি হবে বলুন? কয় রিকার উচ্চারণ কি হবে? এটা ক আর নিচে রিকার, কি উচ্চারণ করব আমরা? শবরী ম্যাডাম শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন, কয় রিকারকে কিভাবে উচ্চারণ করব আমরা? 3। একটুখানি এখানে খেয়াল রাখতে হবে, আমরা যখন রি বলবো, মানে ধরুন এখানে রয় হ্রস্বইকার রয়েছে, তাহলে কি উচ্চারণ করতাম? রি। যেমন কয় রফলা হ্রস্বইকার, এর উচ্চারণ ক্রি হতো, আর কয় রিকার এর উচ্চারণটাও ক্রি হতো। কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য কি?
এটা হচ্ছে স্বরবর্ণ আছে এখানে, আর এখানে কিন্তু দুটো ব্যঞ্জন বর্ণ, একটা ককার একটা রকার, আর এখানে শুধু একটা ককার ব্যঞ্জন বর্ণ, এখানে কিন্তু রিটা স্বরবর্ণ। তার জন্য আমরা উচ্চারণ করতে গেলে অবশ্যই ক রি ক্রি এরকম বলবো, আর কয় রফলা হ্রস্বইকার বলতে গেলে ক্রি ক্রি ক্রি। ঠিক আছে, একটা হ্রস্ব একটা একদম ব্যঞ্জন বর্ণ ক্রি, আর একটা ক্রি, বোঝা গেল? যেমন কৃতম, কয় রিকার ত ম কৃতম। ঠিক এইটাকে যদি আমরা কয় রফলা হ্রস্বইকার দিয়ে বলতাম যে ময়া কৃতম, দুটোর মধ্যে পার্থক্য আছে, ময়া কৃতম ময়া কৃতম। ঠিক আছে, ময়া কৃতম মানে আমি করেছি, আর ময়া কৃতম মানে হচ্ছে আমি কিনেছি, দুটোর মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, ঋকার, ঋকারের খুব বেশি প্রয়োগ আমাদের সংস্কৃত শাস্ত্রে নেই, তবু যেহেতু এটা ব্যবহারের মধ্যে রয়েছে, তো সেই জন্য আমরা এটাকে উচ্চারণ করি। এর একটা প্রয়োগ আমরা খুব বেশি দেখতে পাই, সেটা হচ্ছে কৃপ্ত। এইরকম লেখা হয় কৃপ্তম। কৃপ্তম মানে হচ্ছে অনেক, কয় রিকার, বাংলায় কিভাবে রি লিখবো, এরকম করে আমরা রি লিখি, রি কয় তয় ম, কৃপ্তম মানে হচ্ছে অনেক, এই অর্থে, বোঝা গেল? আচ্ছা, ঠিক আছে। এরপর আছে একার। একার হচ্ছে সবসময় দীর্ঘ উচ্চারণই হয়, এর কোনো হ্রস্ব উচ্চারণ হয় না। হ্যাঁ, আপনারা মনে রাখবেন এই একার লিখতে গেলে অ এবং ই এই দুটোর সংযোগ হলে হয়ে যায় এ। ঠিক আছে, অকার আর ইকারের সংযোগ হলে একার হয়ে যায়। তারপরে কি ঐকার হতে গেলে আকার এবং ই, এটা এও হয় আবার ওইও হয়, আ ই এই দুটো মিলে ওই হয়ে যায়। ঠিক আছে, ঔকার হতে গেলে কি হবে, অকার আর উকার এই দুটো মিললে হয় ওকার, আর অকার আকার এবং উ দীর্ঘ উকার এই দুটো মিললে হয়ে যায় ঔকার। ঠিক আছে, এই অক্ষরগুলোর সঙ্গে আপনাদের একটু পরিচিত হতে হবে। ঠিক আছে, এই গেল আমাদের স্বরবর্ণ। ঠিক আছে, এরপর আমরা দেখব ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের সবাই মনে রাখবো আমরা 5টা বর্গ আছে, ক বর্গ, তারপরে আর কি কি বলুন, আপনারা সকলেই জানেন এটা। সুতপা ম্যাডাম বলুন আর কি কি বর্গ আছে আমাদের? ক চ ত প। ঠিক, ক চ ট ত এবং প, এই হচ্ছে আমাদের টোটাল 5টা বর্গীয় বর্ণ আছে। ঠিক আছে, ক বর্গের উচ্চারণ স্থান কি হয় বলুন? ক বর্গের উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ। কণ্ঠ। ঠিক আছে, সবাই মনে রাখবেন। চ বর্গের উচ্চারণ স্থান কি? তালব্য। চ তালু, তালব্য নয়, তালু, উচ্চারণ স্থান নাম হচ্ছে তালু। ট বর্গের মূর্ধ। মূর্ধা, ময় দীর্ঘকার ধয় রেফ আকার, মূর্ধা। ত বর্গের তালু। ঠিক, দন্ত। দন্ত। আর প বর্গের প ওষ্ঠ। ওষ্ঠ। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের 5টা বর্গের উচ্চারণ স্থান কি কি হবে সেটা। এরপর আমরা অক্ষরগুলো দেখে নিই। ক বর্গে কি কি অক্ষর আছে বলুন? ক, তারপর ক খ গ ঙ। ঠিক, ক, খ, গ, ঘ আর ঙ। এটাকে আমরা বাংলায় ঙ বলি, অ্যাকচুয়ালি উচ্চারণ হচ্ছে ঙ। ঠিক আছে, দেখুন একই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে ক খ গ ঘ ঙ, তাই তো, ক খ গ ঘ ঙ। আচ্ছা সৌরভ বাবু উচ্চারণ করুন দেখি এটা। ক খ গ ঘ ঙ। এই যে ম, এটা বলবেন না, কি বলবেন? ঙ। ক যেখান থেকে উচ্চারিত হচ্ছে সেখান থেকে ঙ উচ্চারণ হবে। ক ঙ, খ ঙ, গ ঙ, ঘ ঙ। বলুন একবার এটা, একবার এটা, একবার এটা, একবার এটা, এরকম করে বলুন দেখি। ক ঙ। এই যে ম, ম, এই উ জিনিসটা এখানে আসবেই না, বুঝতে পেরেছেন? আপনি একটা স্লাইডলি উ বলছেন, এই উ আর ম এরকম কিছু একটা বলছেন, এইরকম বলবেন না। কি বলবেন? সিম্পল ঙ, কাখা গাঘা ঙা, কাঙা খাঙা গাঙা ঘাঙা। বোঝা গেল? বলুন দেখি। কঙ কঙ খঙ গঙ ঘঙ।
হ্যাঁ, ক, খ, গ, ঘ, ঙ। ঠিক এইভাবে করতে হবে। ওকে ওকে। হুম। আচ্ছা, এরপরে কি আছে? চ বর্গ। চ বর্গে কি কি বর্ণ? চ, ছ, জ, ঝ আর ঞ। ঠিক আছে? আমাদের এই প্রত্যেকটা জিনিস, বৈদিক মন্ত্রগুলো যখন আমরা পড়বো, প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু লাগবে। এই যে স্যার ইংটা উচ্চারণ, একটু ভালো করে লিখুন তো স্যার প্লিজ। ঞ লিখতে গেলে আপনাকে প্রথমে এরকম একটা লিখতে হবে, অর্ধগোলাকার। তারপর এখান থেকে একটা বাইরের দিকে টানতে হবে, টেনে সোজা একটা মাত্রা করে দিতে হবে। এই হচ্ছে ঞ। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক। একবার এটা, একবার এটা, আর একবার এটা। ঠিক? হুম ঠিক আছে। হুম। তাহলে কি হলো? ট বর্গ। ট বর্গে আমরা কি কি পাবো? ট, ট বর্গগুলো দেখতে অনেকটা একই রকম। ঠ, ড, ঢ আর হচ্ছে মূর্ধন্য নকার। ঠিক আছে? সবাই চেনেন এগুলো বর্ণগুলো। তারপরে ত বর্গ কি কি হয়? ত, থ, দ, ধ আর হচ্ছে দন্ত নকার। ওষ্ঠ বর্ণ কি কি? প, ফ, ব, ভ আর হচ্ছে মকার। এইবার হচ্ছে আমরা আসল বিষয়টা শিখব। এই যে আমরা এতগুলো বর্ণ লিখলাম, আচ্ছা এছাড়াও আরো কিছু কিছু বর্ণ আছে যেটা আমাদের এখনই লিখে ফেলা উচিত। আর কি কি বর্ণ আছে? কিছু কিছু বর্ণ আছে আমাদের যাকে আমরা বলি, হ্যাঁ, ইয়, র, ল, ব। এগুলোর আমরা কি নাম দেব? অন্তস্থ। কি নাম দেব? অ দন্তের নয়তয় বিসর্গ এবং অন্তস্থ। কি নাম দিলাম? অন্তস্থ। অন্তস্থ বর্ণ কি কি? অন্তস্থ বর্ণ কি কি বলুন? ইয়া র ল ব। ইয়া র ল ব। ঠিক, ইয়, র, ল, ব। হুম। তাহলে ইয়, র, ল, ব আমরা আগে লিখে নিই। ইয়, র, ল, ব। এছাড়া কি বর্ণ আছে? ঊষ্ম, মূর্ধন্য দীর্ঘৌকার, মূর্ধন্য শয়ময়। ঊষ্ম বর্ণ কি কি? স, স দন্ত স, মূর্ধন্য স, এটা তালব্য স, মূর্ধন্য স, তারপরে দন্ত স, তারপর হকার। ঠিক আছে? এছাড়াও আর কি কি আমাদের মধ্যে রয়েছে? একটা হচ্ছে জিহ্বা মূলীয়, এরকম ভাবে লিখতে হয়। উপধমানীয়, ঠিক এরকম ভাবে লিখতে হয়। চন্দ্রবিন্দু আমরা যেমন ভাবে জানি, এটাকে আমরা সংস্কৃতের ভাষায় বলি অনুনাসিক। আর কি আছে? বিসর্গ। আর কি আছে? অনুস্বার। ঠিক আছে? এইগুলো খুব বেশি ইউজ করা হয়। হ্যাঁ, এগুলো আমাদের শাস্ত্রে খুব বেশি ইউজ হয়। আর কি আছে? এই দুটো একটু কম ইউজ হতে পারে, এই দুটো উপধমানীয় এবং জিহ্বামূলীয়, কিন্তু এরকম এই অনুনাসিক দুটো বর্ণ। কি বললেন? এই লাস্টের এই এইটাকে, হাফ সার্কেল গুলো? এটা না না, এই ফার্স্ট দুটো ওই কনভেক্স কনকেভের আচ্ছা, এই যে, বুঝতে পেরেছি। হ্যাঁ এটাকে আমরা নাম দেব জিহ্বামূলীয় এবং উপধমানীয়। কি নাম দেব? জিহ্বামূলীয়, আর একটা হচ্ছে উপধমানীয়। ঠিক আছে? জিহ্বামূলীয় এবং উপধমানীয়, মনে থাকবে? ঠিক আছে, বুঝতে পেরেছেন? দেখুন, যখন ওই ককার তারপরে এরকম হয় এবং তারপরে যদি ককার থাকে, এটাকে বলা হয় জিহ্বামূলীয়। আর যখন পকার তারপরে এরকম থাকে, তারপরে আবার পকার থাকে, প ফ থাকে, তাকে আমরা নাম দেব উপধমানীয়। বোঝা গেল? এরকম ভাবে তাদের দুটো নামকরণ করা হয়। আচ্ছা, এরপর এই যে আমরা অক্ষরগুলো দেখে নিলাম, এই অক্ষরগুলোর মধ্যে কিছু কিছু বিশেষতা রয়েছে। যেমন বর্গের প্রথম বর্ণগুলোকে আমরা কি বলবো? অল্প প্রাণ। কি বলবো? অল্প প্রাণ। ঠিক আছে?
কি নাম বললাম বলুন? অল্প প্রাণ। মনে থাকবেন এটা? দ্বিতীয় বর্ণকে কি বলবো আমরা? মহাপ্রাণ। আমরা এই নামগুলো কিন্তু ইউজ করবো, এই জন্য আমি আপনাদেরকে চিনিয়ে দিচ্ছি। অল্প প্রাণ, মহাপ্রাণ। তৃতীয়টা অল্প প্রাণ, চতুর্থটা মহাপ্রাণ, পঞ্চম যে বর্ণগুলো বর্গের তাকে আমরা নাম দেব অনুনাসিক। কি নাম দিলাম? অনুনাসিক। ঠিক আছে, বোঝা গেল? সৌরভ বাবু বলুন তাহলে টকার, টকারকে আমরা কি কিরকম বর্ণ বলবো বলুন? টকার হ্যাঁ, টকারকে আমরা কিরকম বর্ণ বলবো? অল্পপ্রাণ। হ্যাঁ, অল্প প্রাণ মূর্ধা যুক্ত বর্ণ, মূর্ধা থেকে উচ্চারিত বর্ণ হচ্ছে টকার। আমরা যদি বলি মহাপ্রাণ, দন্ত থেকে উচ্চারিত বর্ণ কি কি? থ এবং ধ, এই দুটো হচ্ছে মহাপ্রাণ এবং দন্ত থেকে উচ্চারিত বর্ণ। আমরা যদি বলি চকার, মানে তালব্য বর্ণ অনুনাসিক কি আছে, তখন উত্তর দিতে হবে ঞ, চ ছ ঝ ঝ ঞ। ঠিক আছে, যদি বলা হয় ওষ্ঠ বর্ণ মহাপ্রাণ কি কি আছে? ভ, ফ। বোঝা গেল? এইভাবে আমরা কিন্তু এই নামগুলো বারবার পাবো। বোঝা গেল? এদিকে আরো কিছু রয়েছে, যেমন অন্তস্থ এবং উষ্ম। অন্তস্থ এবং উষ্ম বর্ণের মধ্যে কিছু বিশেষতা রয়েছে। এই ইয়কার, লকার এবং বকার, য় ব ল, এই তিনটে, এদের কিন্তু অনুনাসিক বলে একটা জিনিস আছে। অনুনাসিক ইয়কার হয়, অনুনাসিক লকার হয়, অনুনাসিক বকার অনেক সময় হয়। কখন হয়? যখন অনুস্বারের পরে ইয়কার থাকে তখন আমরা তাকে অনুনাসিক ইয়কার বলি। উদাহরণ আমরা যদি দেখি, যেমন অহম, অহম মানে আমি, ইয়ত্র বা ইয়ামি, অহম ইয়ামি মানে আমি যাচ্ছি, ইয়া ধাতুর, ঠিক আছে, ইয়া ধাতুর উত্তম পুরুষের এক বচনে ইয়ামি হয়। ঠিক আছে, তাহলে অহম ইয়ামি মানে কি? আমি যাচ্ছি। ঠিক আছে, অহম ইয়ামি মানে আমি যাচ্ছি। এইবার দেখুন এখানে ভালো করে শিখে রাখুন, এগুলো কিন্তু পরে আমাদের বারবার আসবে। যারা এই বিষয়গুলো হালকা হালকা যাদের মধ্যেও রয়েছে জানা, তারা একটু মানে ভালো করে এটাকে ঝালিয়ে নিন। দেখুন এখানে অনুস্বার রয়েছে অহম, ঠিক তো? অনুস্বার রয়েছে এখানে একটা, এরপরে কি আছে? ইয়কার আছে, তাই তো? অনুস্বারের পরে ইয়কার রয়েছে। তাহলে অনুস্বার এবং ইয়কার, এখানে অনুস্বার তারপরে ইয়কার, যখন আমরা এইরকম ক্ষেত্র দেখব তখন আমরা কি করব? অনুস্বারটাকে ইয়কারের ওপরে চন্দ্রবিন্দু হলে যে মানে উচ্চারণ হয় সেই উচ্চারণটা আমরা করব, মানে ইয় চন্দ্রবিন্দু উচ্চারণ করব। তাহলে অহম, এখানে অনুস্বারটা কি হয়ে যাবে? উঠে গিয়ে ইয় চন্দ্রবিন্দু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে উচ্চারণটা কি হবে? অহৈয়ামি। বোঝা গেল? তখন আর অহং, অহম এইসব কিছু উচ্চারণ আমরা করব না, আমরা কি উচ্চারণ করব? অহৈয়ামি। পরিষ্কার? সুতপা ম্যাডাম বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ স্যার। ঠিক, এই জিনিসটাকে বুঝতে পারেননি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, আমাদের বারবার আসবে। দীপালি ম্যাডাম বুঝতে স্যার ওই পেরেছেন? মাঝে মাঝে ওইকার হয়, কেন হয় সেটা আজকে বোঝা গেল। ঠিক, বোঝা গেল? প্রথমা ম্যাডাম বুঝতে পেরেছেন কি বললাম এটা? হ্যাঁ স্যার। ঠিক, তাহলে এই জিনিসটা মনে রাখবেন যে ইয়কারের একটা চন্দ্রবিন্দু আছে, মানে এইরকমও একটা বর্ণ আছে যেটাকে আমরা অনুনাসিক ইয়কার বলে থাকি। তাহলে আহাইয়ামি। ঠিক এইরকম ভাবে র, রকারের নয় সরি, ল এবং ব, ল এবং বয়েরও আছে। যেমন আমি যদি উদাহরণ একটা বলি, কি বলা যায়, ল দিয়ে অহম লবণম খাদামি, মানে আমি লবণ খাই। এরকম আমরা সাপোজ ধরে নিলাম একটা বাক্য। কি বাক্য নিলাম? অহম লবণম খাদামি, মানে আমি লবণ খাই। এখানে দেখুন কি আছে, এখানে কি আছে? অনুস্বার রয়েছে, তারপরে কি আছে? লকার। তাহলে অনুস্বারের পরে কি আছে? লকার। এই ক্ষেত্রে আমরা কি করব? অনুস্বারটাকে তুলে দিয়ে আমরা এই বর্ণটাকে এখানে ভেবে নেব। কি ভাববো? লয় চন্দ্রবিন্দু আছে,
ঠিক আছে, লয় চন্দ্রবিন্দু আছে, অনুস্বারটা এখানে নেই। তাহলে উচ্চারণ কি হবে? আহল লবণম। তখন আর অহম অহং এইসব বলবো না, আমরা কি বলবো? আহল লবণম। পরিষ্কার? কেউ বুঝতে পারেনি বলুন? দীপান্বিতা ম্যাডাম বলুন, বুঝতে পেরেছেন? স্যার ওই মাথায় যে বিন্দুটা দেয়া থাকে ওইটার উচ্চারণটা কি স্যার? এটা তো অনুনাসিক উচ্চারণ হয়, যে আমরা সিম্পল লকার বলি তাহলে অহল লবণম এরকম বলতাম। ঠিক আছে, আমরা অনুনাসিক লকার বলছি, ওই কারণে উচ্চারণটা করব আহল লবণম, আহল লবণম। পরিষ্কার? আচ্ছা 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 স্যার, কখন অহম বলবো আর কখন অহং বলবো, কখন হ্যাঁ, ওটা আমরা পরে আসছি। ঠিক আছে, আচ্ছা, ওটা আমরা ঠিক পরে আসছি তাহলে। ওটা আমরা অনুস্বার কিভাবে উচ্চারণ করতে হবে সেটা দেখার সময় আসছি। আমরা আগে এই অন্তঃস্থ ই লবটা দেখে নিই আগে। ঠিক আছে? হ্যাঁ, এরপরে এরপরে আমরা বকারটা দেখে নিই একবার। এই অনুনাসিক বকারের একটা উদাহরণ দেখে নিই। যেমন কি করা যায়? ঘটম বহতি একটা কথা আছে, ঘটম বহতি মানে ঘট বহন করছে, এরকম একটা। কশ্চিৎ জনঃ মানে কোনো একজন মানুষ ঘট বহন করছে। এই ক্ষেত্রে আমরা দেখব কি আছে, অনুস্বারের পরে বকার রয়েছে। তাহলে বলুন আমি এখানে কি করতে হবে? তাহলে উচ্চারণটা কি করতে হবে? আমাকে অনুস্বার তুলে দিতে হবে, আর এখানে একটা অনুনাসিক বকার কল্পনা করে উচ্চারণ করতে হবে। তাহলে কি উচ্চারণ হবে? ঘটম বহতি। সিম্পল বকার হলে আমরা বলতাম ঘটব। ঠিক আছে, আর এখানে অনুনাসিক বকার বলছি আমরা, কি বললাম তার কারণে? ঘটম। ঠিক আছে, ঘটম বা ঘটং বললাম না, কি বললাম? ঘটং বহতি। পরিষ্কার? সবাই বুঝতে পেরেছেন কি বললাম? ঘটং এই বহতি। pronunciation-টা আরেকবার বলি। বয়ের উচ্চারণটা বুঝতে পারলাম না স্যার। বুঝতে পারেননি? আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিয়ে বোঝাই। আহ একটা উদাহরণ আমরা নিতে পারি। অহম ওয়াহামি। অহম ওয়াহামি মানে আমি কোনো একটা ভার বহন করছি, এরকম যদি আমরা একটা কথা নিই, অহম ওয়াহামি। ঠিক আছে, দেখুন তাহলে এখানে কি হচ্ছে, হকারের পরে একটা অনুস্বার রয়েছে, তাই তো? আর এখানে পরে বকার রয়েছে। যখন আমরা এইরকম স্থল দেখব, সেখানে অনুস্বারের জায়গায় আমরা কি করব? এই জিনিসটাকে বসিয়ে দেব। কি করব? অনুনাসিক বকার বসিয়ে দেব। তাহলে অনুনাসিক বকার আমরা বসিয়ে দিলাম। এই যে এই দাগটা দিচ্ছি, এটাকে আমরা হলন্ত বলি। এই যে এইটাকে হলন্ত মানে এরপরে অকার নেই কিন্তু এখানে। যেমন ক, ক এটা সিম্পল ক, আর এই কয় হলন্ত মানে মানে এখানের উচ্চারণটা হতে গেলে তার আগে কিছু বর্ণ থাকবে। কক, এই উচ্চারণটা হচ্ছে কক। তাহলে এই ককারটা অকার যুক্ত হয়ে হলো, আর এই ককারটা সিম্পল হলো, কোনো অকার টকার থাকলো না। ক, কক। ঠিক আছে, এরকম ভাবে হলন্ত বর্ণের কাজ। সেই রকম এখানেও বকারটা এখানে হলন্ত, তাহলে ব এরকম উচ্চারণ হয় কিন্তু, হ্যাঁ। অব, এই মানে বকারটা এখানে থেমে যাবে, এরকম ব্যঞ্জনের উচ্চারণ হবে। পরিষ্কার? দেখুন তাহলে এখানে এই অনুস্বারটা তুলে দিয়ে আমরা কি উচ্চারণ করেছি? অহম। মা বললাম না কিন্তু, অহম বলিনি, আমি বলেছি অহম বহামি, অহম বহামি। ঠিক আছে, এগুলো আমরা পরে আরো ভালো করে বুঝতে পারবো। হ্যাঁ, এখন আমি আপাতত ভাবে একটা বলে রাখি। আচ্ছা, এরপরে আমরা দেখে নিই তিনটে সকার দেখে স্যার নিই। উচ্চারণটা কি একটু উ টাইপের হলো, মানে আহম বা হামি হ্যাঁ এরকম হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, এইটা উচ্চারণটা একটু আচ্ছা ব, মানে নাক দিয়ে বকার বলতে হচ্ছে এরকম। পরিষ্কার? আচ্ছা, এরপরে আমরা হ্যাঁ দেখব স, 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 হ, চারটে বর্ণ। সকার কি? সকার হচ্ছে এটা তালব্য সকার, মানে তালু থেকে উচ্চারিত সকার। মানে আপনারা ভেবে নিন, এইখানে আমাদের তালব্য বর্ণ কোনটা আছে? এই যে চ, ছ, জ, ঝ, ঞ। তাহলে এখানে একটা সকার যদি আমরা ভেবে নিই, সেটা হচ্ছে তালব্য সকার। মূর্ধন্য সকার একটা আছে। মূর্ধন্য সকার হচ্ছে মূর্ধন্য বর্ণ বলে আমরা এই লাইনে ফেলতে পারছি। আর দন্ত সকার হচ্ছে দাঁত থেকে উচ্চারণ হয় জন্য আমরা এই লাইনে ফেলে দিলাম। ঠিক আছে, আর ওই হকারটা হচ্ছে কণ্ঠবর্ণ, ওই জন্য আমরা এখানে ফেলে দিলাম। পরিষ্কার? তাহলে এই চারটে উষ্ণ বর্ণকে আমরা চার জায়গায় রেখে দিলাম। ঠিক আছে, তাহলে কি হলো আমাদের? স, তালব্য স, তাহলে চ, ছ, জ, ঝ, ঞ, স, এরকম উচ্চারণ করতে হবে। মূর্ধন্য সকার মূর্ধা থেকে উচ্চারণ হয়, তাই জন্য ট, ঠ, ড, ঢ, স, এরকম। দন্তবর্ণ এটা যেহেতু, সেই জন্য ত বর্গের উচ্চারণ হবে ত, থ, দ, ধ, স।
এরকম উচ্চারণ হবে। আর হকারটা ক বর্গের, ক খ গ ঘ হ, একই জায়গা থেকে দেখুন উচ্চারণ হচ্ছে ক খ গ ঘ হ। পরিষ্কার? এইভাবে আপনারা উচ্চারণগুলো প্র্যাকটিস করবেন। ঠিক আছে? জিহ্বামূলীয় আর উপধ্মানীয় উচ্চারণ হয় ক, যখন যখন এরকম হয় ক এবং খ যদি বিসর্গের পরে থাকে, একটা ধরুন বিসর্গ আছে তারপরে করোতি, যেমন রামঃ করোতি, একটা বাক্য যদি হয় রামঃ করোতি, তাহলে এইখানে বিসর্গের পরে ককার রয়েছে, তাহলে বিসর্গটা আমরা তুলে দিয়ে অর্ধ বিসর্গ করে দেবো। অর্ধ বিসর্গ মানে ওই উপরের অংশটা ওখানে নেই, এর নিচের অংশটা নেই, এটা হয়ে অর্ধ বিসর্গ হয়ে গেল। এর উচ্চারণ কি হবে? খ উচ্চারণ হবে। ঠিক আছে? কি উচ্চারণ হবে? খ। তাহলে কি করব আমরা? রামঃ করোতি। পরিষ্কার? এইটাকে আমরা কি নাম দেব? জিহ্বামূলীয়। ঠিক আছে? রামঃ করোতি। ঠিক আছে? আচ্ছা, আর একটা দেখি আমরা তাহলে এবার এইটা উপধ্মানীয়টা দেখি। যেমন রামঃ পঠতি, এরকম যদি থাকে রামঃ পঠতি, এইখানে কি করা আছে? বিসর্গের পরে আছে পকার। তাহলে যখনই বিসর্গের পরে পকার অথবা ফকার থাকবে, তাহলে আমরাও এই বিসর্গ তুলে অর্ধ বিসর্গ করে দেবো। আর তার উচ্চারণ আমরা করব ফয় হলন্ত, রামঃ পঠতি। ঠিক আছে? আমরা এই ফয় হলন্তটাকে একদম ওষ্ঠদ্বয়কে একসাথে ফকার বলি, যেমন রামঃ পঠতি এরকম বলবো না, আমরা অর্ধ ফকার বলবো, মানে রামঃ পঠতি। যেমন হাওয়া, মানে ফকারের ওষ্ঠদ্বয় একসঙ্গে হলে হাওয়াটা বাইরের দিকে আসবে না, কিন্তু এটাকে আমরা ওষ্ঠটাকে রিলিজ করব। ঠিক আছে? রামঃ, বোঝা গেল? রামঃ পঠতি। পরিষ্কার? এই দুটো জিনিস বোঝা গেল, রামঃ পঠতি আর হচ্ছে রামঃ করোতি। এই দুটোর নাম হচ্ছে জিহ্বামূলীয় এবং উপধ্মানীয়। ক্লিয়ার? এরপরে আছে, এটা হচ্ছে অনুনাসিক। আমরা এইখানে দেখে নিলাম য় ল ব। তাহলে অনুনাসিক বর্ণ হচ্ছে বর্ণটাকে নাক দিয়ে উচ্চারণ করা। প্রত্যেকটা বর্ণকে আমরা নাক দিয়ে উচ্চারণ করতে পারি। যেমন ক বর্গকে যদি আমরা অনুনাসিক ভেবে নিই, কয় চন্দ্রবিন্দু ভেবে নিই, তাহলে উচ্চারণ কি হবে? কা, খা, গা, ঘা। ঠিক আছে? ইয়কারটা তো এমনিতেই অনুনাসিক আছে, ইয়কারটার জন্য আর অনুনাসিক হবে না, কারণ একারটা এমনি অনুনাসিক লেখা আছে দেখুন। তাহলে এইগুলোকেও যদি আমরা অনুনাসিক করে উচ্চারণ করি, কেমন হবে? চ বর্গের যদি করি, চা, ছা, যা, ঝা, ñা, টা, ঠা, ডা, ঢা, ণা, তা, থা, দা, ধা, না, পা, ফা, বা, ভা, মা। দেখুন প্রত্যেকটা কি হলো? অনুনাসিক, মানে নাক দিয়ে উচ্চারিত হলো। ঠিক আছে? তাহলে এই চন্দ্রবিন্দু যেটা আমরা বাংলায় ব্যবহার করি, এটা হচ্ছে অনুনাসিক। এরপরে কি আছে? বিসর্গ। বিসর্গের উচ্চারণ হচ্ছে সব সময় হকার হয়। কি বলি আমরা বাংলায়? বিসর্গের উচ্চারণ হচ্ছে হকার। ঠিক আছে? এইবার বিসর্গের আগে যে স্বরবর্ণ থাকবে, বিসর্গটাকেও হকারের সঙ্গে সেই স্বরবর্ণ যুক্ত করে উচ্চারণ করতে হবে। যেমন উদাহরণ যদি আমি বলি, রামঃ গচ্ছতি, উচ্চারণ বললাম রামঃ গচ্ছতি, এরকম যদি আমরা একটা কথা নিই, তখন আমরা কি করব? বিসর্গের পরে, বিসর্গের আগে মকারের পরে কি আছে? ম যুক্ত অ যুক্ত বিসর্গ আছে, তাই তো? রামঃ, অ তারপরে বিসর্গ আছে, তাহলে বিসর্গকে হকার বলবো, কারণ এখানে অকার রয়েছে। মতিহি মানে বুদ্ধি আছে, শব্দের অর্থ হচ্ছে বুদ্ধি। মতিহি অস্তি। এইবার এখানে কি আছে? অকারের পরে হ্রস্বইকার আছে, তারপর বিসর্গ আছে, তাই তো? তাহলে এখানে আমরা বিসর্গকে আর হ বলবো না, হকারের সঙ্গে এই হ্রস্বইকারটা যোগ করে বলবো, তাহলে মতিহি এরকম বলবো। যদি আমি বলি কি বলা যায় আর, মনুহু পঠতি, মনুহু পঠতি মানে মনু নামক কোনো একজন ব্যক্তি পড়াশোনা করছে। ঠিক আছে? আমরা নিজেদেরকে মানব বলি, মনু থেকে জাত তাকে মানব বলা হয়। ঠিক আছে? মানব, মনুজ আমরা বলি না, মনুজ বংশ, আমরা মনুজ মানে মনু থেকে জাত, এই জন্য আমাদেরকে মানব বলা হয়। সেই মনু নামক কোনো একজন ঋষি। তাহলে মনুহু পঠতি মানে, তাহলে এখানে আমরা কি করব? বিসর্গটাকে, বিসর্গের আগে হ্রস্ব উকার রয়েছে এবং তারপর হকারের সঙ্গে হ্রস্ব উকার উচ্চারণ করবো বিসর্গ,
তাহলে এখানে আমরা কি উচ্চারণ করব? হ্রস্ব উকার। মনুহু পঠতি, মতিহি অস্তি, রামঃ গচ্ছতি। বোঝা গেল? এইভাবে আমরা বিসর্গকে উচ্চারণ করব। পরিষ্কার? আচ্ছা, এরপরে আসছি আমরা অনুস্বার। স্যার তালবস্য, পেট কাটা মূর্ধন্য ষ, দন্ত স কোনটা কোথায় গেল একবার বলুন তো? মূর্ধাতে এই তো পরিষ্কার, ওখানে তালব্য স উচ্চারণ করলেই তালু রয়েছে, তাহলে তালো তালো বর্গের মধ্যে চলে গেল, চ ছ জ ঝর মধ্যে চলে গেল তালব্য স। হ্যাঁ 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 মূর্ধন্য স, মূর্ধা কথার মধ্যেই রয়েছে, তাহলে আমরা ট বর্গের মধ্যে ফেলে দেবো তাকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে দন্ত স, দন্ত কথার মধ্যে রয়েছে, তাহলে আমরা ট বর্গের মধ্যে ফেলে দিচ্ছি। ঠিক আছে। হুম। এরপরে আছে অনুস্বার। অনুস্বারটা শিখে আমরা আজকে ক্লাস শেষ করব। অনুস্বারটা কি আছে দেখুন। অনুস্বার সবসময় পরে, যেমন কি বিসর্গ আমরা দেখলাম অনেক সময় আগের বর্ণকে দেখে হলো। আগে যদি অকার থাকলো বিসর্গকে আমরা হ বললাম, আগে ইকার থাকলে বিসর্গকে হি বললাম। অনুস্বারের ক্ষেত্রে সবসময় পরের বর্ণকে দেখতে হবে। যেমন ঘটম করোতি, মানে ঘট বানাচ্ছে, তাহলে ঘটং করোতি। এখানে আমরা কি করব? অনুস্বারের ঠিক পরের বর্ণকে দেখব। পরের বর্ণ যে বর্গের বর্ণ হবে, তাহলে যে বর্গের বর্ণ হবে সেই বর্গের পঞ্চম বর্ণকে আমরা অনুস্বারের জায়গায় উচ্চারণ করব। তাহলে অনুস্বারের পরে কি বর্ণ আছে? ককার রয়েছে, তাই তো? অনুস্বারের পরে কি আছে? ককার। তাহলে ককারের পঞ্চম বর্ণ কি? ক খ গ ঘ ঞ। তাহলে অনুস্বারের জায়গায় আমরা কি করব? ঞকার উচ্চারণ করব। ঠিক আছে? তাহলে উচ্চারণ কেমন হবে? ঘটং করোতি। এই উচ্চারণ কেমন হবে এটা আমি যখন উচ্চারণ আপনাদের পড়াবো তখন আমি আরো ডিটেলসে জানিয়ে দেবো। এখন আপনারা শুধু এর নিয়মটা শিখে রাখুন। ঠিক আছে? অনুস্বারের পরে যখনই পরের বর্ণ দেখতে হবে, পরের বর্ণটা যে বর্গের বর্ণ হবে সেই বর্গের পঞ্চম বর্ণটা অনুস্বারের জায়গায় উচ্চারিত হবে। তাহলে ঘটং করোতি বলে দিলাম। আরো একটা যদি উদাহরণ নিয়ে নিই, পুস্তকম পঠতি। কি উদাহরণ নিলাম? পুস্তকম পঠতি। এইখানে কি করব আমরা? অনুস্বারের পরে কি আছে? পকার আছে, তো তাহলে পকারের পঞ্চম বর্ণ কি? প ফ ব ভ ম। তাহলে অনুস্বারটাকে আমরা তুলে দিয়ে কি করব? সেখানে ম উচ্চারণ করব। তাহলে কি উচ্চারণটা হবে? পুস্তকম পঠতি, পুস্তকম পঠতি, তাই তো? যদি আমরা বলি ত্বম তত্র গচ্ছ, মানে তুমি সেখানে যাও। ত্বম তত্র গচ্ছ। এখানে তাহলে অনুস্বারকে আমরা কি করব বলুন? কে বলবেন? তন তত্র হরেন্দ্রবাবু, হরেন্দ্রবাবু বলুন। অনুস্বারটাকে আমরা কি করব? তন তন হ্যাঁ? ন হবে, ন হবে। কেন ন হবে বলুন? ওই পঞ্চম বর্ণ। ঠিক, তকারটা হচ্ছে ত বর্গের বর্ণ, তথ দধ ন। তাহলে হ্যাঁ তার পঞ্চম বর্ণ নকার, আমরা নকারটাকে অনুস্বার তুলে দিয়ে করে দেবো। তাহলে ত্বন তত্র গচ্ছ এরকম বলবো। তন তন তত্র। ঠিক। আচ্ছা, আর বাদ থাকলো আমাদের তাহলে প বর্গ হয়ে গেল, ক বর্গ হয়ে গেল, ত বর্গ হয়ে গেল। চ বর্গের আমরা একটা উদাহরণ দেখব। ত্বম চ আগচ্ছ, এসো। এর অর্থ হচ্ছে তুমিও এসো। ত্বম চ আগচ্ছ। এইখানে অনুস্বারের পরে কি আছে? চকার রয়েছে, তাহলে চ বর্গের পঞ্চম বর্ণ দেখতে হবে, চ ছ জ ঝ ঞ। তাহলে কি উচ্চারণ করব? ত্বই চ আগচ্ছ। ঠিক আছে? ত্বই চ আগচ্ছ। এইবার কি কি হয়, এই ঞকারটাকে অনেকে উচ্চারণ করতে পারে না বলে এই জায়গাটাও নকার বলে দেয়। তাহলে ত্বঞ্চ আগচ্ছ এরকমও বলে দেয়। ঠিক আছে? আপনারা দুটোই বলতে পারবেন, ত্বঞ্চ আগচ্ছ অথবা ত্বন চ আগচ্ছ এরকমও বলতে পারেন। ঠিক আছে? এটা অকথিতভাবে নিয়ম, কিন্তু অ্যাকচুয়ালি ত্বঞ্চ এরকমই করা উচিত। কিন্তু অনেকে এটা পারে না বলে আমরা বেশিরভাগ দেখতে পাই অনেকে ত্বঞ্চ এরকম নকারও বলে এখানে। ঠিক আছে? আর তাহলে এতগুলো আমরা দেখলাম বর্গীয় বর্ণ। এবার বর্গীয় বর্ণ ছাড়াও তো আমাদের, স্যার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলুন। এই মানে চ যদি থাকে পরে, যখন আগে অনুস্বারের পরে যখন ওই তঞ্চ মানে দন্তন্য টাইপের উচ্চারণ হচ্ছে, মানে হ্যাঁ। অ্যাকচুয়ালি কি ওই তৈচ মানে অন্তস্থ জ থাকলে যেরকম উচ্চারণ করি আমরা সেরকম করার কথা? হ্যাঁ ঠিক, সেরকমই করার কথা, কিন্তু করে না। ঠিক
ঠিক আছে? এই নিয়মটা মানে কি হয়েছে বলুন তো, অনেকে করতে পারে না বলে এই নিয়মটা অনেকে ফলো করে না, বোঝা গেল? আচ্ছা, হুম। আমরা আচ্ছা, যেমন অন্তস্থ জ থাকলে একটু একটু এরকম ভাবে উচ্চারণ করবো, ওইভাবেই অ্যাকচুয়ালি করার কথা, ঠিক তাই ঠিক তো? ঠিক ওখানে আচ্ছা নকার করলে কোনো সমস্যা নেই, তঞ্চ এরকমও করা যেতে পারে, বোঝা গেল? আচ্ছা আচ্ছা, এরপরে আমরা উষ্ম বর্ণের সঙ্গে উদাহরণ তো দেখেই নিলাম, তাই না? উষ্ম বর্ণের উদাহরণ যকারও দেখে নিলাম, লকারও দেখে নিলাম, বকারও দেখে নিলাম, ঠিক আছে? এরপরে বাকি থাকলো র, স, 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 হ। এই বর্ণগুলো যদি অনুস্বারের পরে থাকে, তখন আমরা চোখ বন্ধ করে সেখানে মকারি বলে দেবো। কি বলবো? মকারি বলে দেবো। উদাহরণ যদি আমরা একটা দেখি, আহম সদা বা সর্বদা, অহম সর্বদা সত্যম বচমি, মানে আমি সবসময় সত্য কথা বলি। অহম সর্বদা সত্যম বচমি। আচ্ছা বলুন তাহলে এখানে যে অনুস্বারটা রয়েছে তার উচ্চারণ কি হবে? আমরা একটু আগে নিয়ম বলে দিলাম, কি বলবো? মকার বলবো। এখানের অনুস্বারটাকে আমরা মকার বলবো। অনুস্বার তুলে দিলাম, তুলে দিয়ে আমরা কি বললাম? মকার। অহম সর্বদা, তারপরে সত্যম বচমি, এখানে বলুন অনুস্বারকে কি করব আমরা সেই নিয়মটা অনুসারে? ল, এই নিয়ম অনুসারে অনুস্বারকে কি করব আমরা? সত্যম বচমি। হ্যাঁ ঠিক, অনুস্বার তুলে দিয়ে আমরা এখানে বয় চন্দ্রবিন্দু লিখে দেবো, মানে অনুনাসিক বকার বলবো। তাহলে সত্যম বচমি এরকম উত্তর করব। তাহলে অহম সর্বদা সত্যম বচমি এরকম বলবো আমরা, ঠিক আছে? যদি আমি আর একটা উদাহরণ নিই, নিলাম ত্বম শান্তিম আপনুহি, ত্বম শান্তিম আপনুহি এর মানে হচ্ছে তুমি শান্তি পাও, শান্তি প্রাপ্ত করো, ঠিক আছে? এইখানে আমরা কি করব বলুন? অনুস্বারটাকে মকার করে দেবো। কেন মকার করব আমরা? পরে সকার রয়েছে, তাই তো? সেই জন্য আমরা এখানে মকার করে দেবো, ত্বম শান্তিম আপনুহি, বোঝা গেল? এইভাবে অনুস্বারের উচ্চারণ করতে হবে। তাহলে সবকটা বর্ণই আমরা অনুস্বারের সঙ্গে শিখে নিলাম, তাই না? স, 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 হ, র, এ যদি পরে থাকে তাহলে আমরা মকার বলবো। য়, ল, ব পরে থাকলে য়, ল, বকেই আমরা উচ্চারণ করব অনুনাসিক মিশিয়ে। আর যদি বর্গীয় বর্ণগুলো পরে থাকে তাহলে আমরা কি করব? বর্গের পঞ্চম বর্ণকে অনুস্বারের জায়গায় উচ্চারণ করব, ঠিক আছে? এই হচ্ছে আমাদের উচ্চারণের নিয়ম। এইগুলো যারা যারা অলরেডি জানতেন, আর একবার আপনাদের রিফ্রেশ হয়ে গেল পুরো ব্যাপারটা। আর যারা জানতেন না তারা যদি একটু কঠিন মনে হয় রেকর্ডিংটা শুনে নেবেন, ঠিক আছে? বাকিটা আমরা পরের ক্লাসে দেখব, ঠিক আছে? এবার যদি কারোর কোনো প্রশ্ন থাকে উচ্চারণ বিষয়ে আপনারা বলতে পারেন। আশা করছি কোনো প্রশ্ন থাকবে না, কারণ অনেকে এটা আগেও শিখেছেন, সেই কারণে, ঠিক আছে? স্যার স্যার এই যে আপনারা উচ্চারণের নিয়মগুলো, গীতিকর্ণিকা ম্যাডাম বলুন। হ্যাঁ, হ্যাঁ অনুনাসিক মানে উচ্চারণের যে নিয়মগুলো শ্লোকের ক্ষেত্রে তো আমরা ফলো করবোই, যখন আমরা সংস্কৃতে কথা বলবো বা যদি বলি বা যদি গল্প পড়ি, সেক্ষেত্রেও আমরা এইভাবেই উচ্চারণ অবশ্যই করবো, অবশ্যই, তাই তো হ্যাঁ সব ফলো ক্ষেত্রে? করবেন। আচ্ছা হুম। আচ্ছা, আরেকজন কেউ কিছু বলছেন, বলুন। স্যার যেটা পড়ালেন সেটা প্র্যাকটিস করবো, এটাকে আপনারা দিয়ে দেবেন সবটা? হ্যাঁ, রেকর্ডিং পুরোটাই থাকবে, অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? দরকার হলে আচ্ছা ক্লাসটা আরেকবার শুনে নেবেন, রেকর্ডিংটা আপনাদেরই ভালো হবে, ঠিক আছে? স্যার রেকর্ডিংটা কি মেলে দেওয়া যাবে? না, মেলে আমি ওই মানে লিঙ্কটা? লিঙ্কটা আমি পাঠিয়ে দেবো, ওয়েবসাইটে থাকবে, ওখান থেকে সবকিছু অ্যাক্সেস করবেন, তাহলে ওইখানে সবকিছু জমা থাকবে, অযথা কিছু। হ্যাঁ, তাহলে স্যার ওয়েবসাইটের লিঙ্কটা একটু মেলে দিন না ওটা একবার। আমি মেলে নয়, আপনাদেরকে হোয়াটসঅ্যাপেই জানিয়ে দিচ্ছি ওটা। মেলে হ্যাঁ দেওয়া স্যার, যাবে? আমার মেলটা বোধহয় দেওয়া নেই আপনার কাছে, আমি ঠিক ওই জন্য মেলটাতে কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাদের কাছে যাচ্ছি হোয়াটসঅ্যাপ। আপনারা একবার আমাকে ইয়ে করে দেবেন। আর আপনারা মনে আচ্ছা রাখবেন, ওই যে লিঙ্কটা আমি দেবো, ওই লিঙ্কটা শুধুমাত্র আপনারা যারা মেল প্রোভাইড করেছেন তারাই দেখতে পাবেন, ওই মেলটা লগ ইন রাখবেন, ঠিক আছে? কারণ এটা আমরা পাবলিকলি সবাইকে দেখাবো না, যারা যারা ওই হ্যাঁ, মেলটায় লগ ইন করবেন তারাই মেলে দেখতে কি পাবেন। দেবেন স্যার? মানে তাহলে আপনারা মেলটা নিজেদের ফোনে পার্সোনালি দিয়ে দেবো। যে মেলটা ডকুমেন্ট আমাদের এই
মানে কোর্সটা রেজিস্ট্রেশন করার সময় যে মেলটা প্রোভাইড করেছিলেন, ওই মেলে হ্যাঁ। আমি এগুলোকে সব মানে শেয়ারেবল করব, মানে সবাই ওই মেল থেকে দেখতে পাবেন। বুঝতে পেরেছেন? মানে আপনি জাস্ট লিংকে ক্লিক করলে দেখতে পাবেন যদি আপনার ফোনে ওই মেলটা লগ ইন থাকে। বোঝা গেল? এই হচ্ছে মূল কথা। বুঝতে পেরেছি। হুম, মানে ওই মেল ওকে থেকে আমি হোয়াটসঅ্যাপে অ্যাক্সেস লিঙ্কটা করতে দিয়ে পারবো। দেবেন স্যার। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আমি লিংক দেবো আপলোড করার পর। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আশা করছি সকলে বুঝতে পেরেছেন। আমরা এখানেই ক্লাস শেষ করছি। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, গুড নাইট শুভরাত্রি স্যার। সকলকে। গুড নাইট। গুড নাইট স্যার। শুভরাত্রি। শুভরাত্রি।